টানা 2 দিনের বৃষ্টি উপেক্ষা করেই জমে উঠেছে ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। তৃতীয় দিন রবিবার সাপ্তাহিক ছুটি থাকায় মেলায় উপচে পড়া ভিড় থাকে লেখক পাঠকদের। প্রিয় লেখকদের সান্নিধ্য পাওয়ার পাশাপাশি নতুন বইয়ের খোঁজে আনন্দময় সময় কাটে নিউ ইয়র্কের বইপ্রেমীদের। প্রথম 2 দিনের চেয়ে তৃতীয় দিনে এসে আসল চেহারায় ফিরেছে নিউ ইয়র্ক বইমেলা। দিনভর বৃষ্টি থাকলেও বইপ্রেমীদের সেটা আটকে রাখতে পারেনি। ঠিকই নতুন বইয়ের খোঁজে মেলায় এসে হাজির তারা। অনেকদিন বাংলা বই পড়া হয় না আসলে। যখন জানতে পারলাম একটা বইমেলা হচ্ছে এত কাছে, বাসার কাছে, তাহার খুব ইচ্ছা হলো আসতে। আজকে তো ছুটির দিন। আসলে একজন পাঠকের মূল আকর্ষণই হচ্ছে বই। এখন বৃষ্টি থাকুক, ঝড় থাকুক, তুষারপাত থাকুক, বই যদি থাকে পাঠক আসবেই। শুধু নিউ ইয়র্ক নয়, আশপাশের অন্য স্টেট থেকেও বইমেলার টানে সাড়া দিতে এসেছেন অনেকে। নিউ ইয়র্কের বইমেলায় আসা হয় কারণ বাংলাদেশে বইমেলায় অনেক বছর যাওয়া হয় না, যেহেতু এখানেই আমরা সেটেল। তাতে আমার ধারণা এটা অনেক দিন ধরে চলবে, দীর্ঘকাল ধরে চলবে এবং আমি মনে করি অনন্তকাল ধরে চলবে। নিউ ইয়র্কের বইমেলা শুধু বইমেলা না, এটা একটা বর্ণমেলা উৎসব। এখানে বই সহ অনেক লোকের মিলন মেলা হয়। আমরা সবাই নটরডেম কলেজের, অন্যান্য আমাদের মেডিকেল কলেজের সবাই আমরা আসি। এটা আনন্দ উৎসবের পরিণত হয়েছে। তবে শুধু বই কেনা নয়, আকর্ষণ ছিল প্রিয় লেখকদের সাথে সরাসরি আলাপ করার সুযোগ। অটোগ্রাফ, ফটোগ্রাফের পাশাপাশি পাঠকদের নানা প্রশ্নেরও জবাব দিয়েছেন বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখকরা। পাশাপাশি লেখকরাও খুশি নিউ ইয়র্কের বাংলাদেশিদের বাংলা সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসায়। তারপরেও এই বৃষ্টি উপেক্ষা করেও বাচ্চা কাচ্চা নিয়ে মানুষ আসছেন মেলাতে, বই দেখছেন, বই নিচ্ছেন, অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। বিশাল ব্যাপার। আমি অত্যন্ত আনন্দিত যে আমি এই বছরের বইমেলাটি উদ্বোধন করতে পেরেছি। দ্বিতীয় দিন শনিবার দিনভর বৃষ্টির কারণে বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে আয়োজকদের। তৃতীয় দিনের শুরুতে বৃষ্টিতে বেশ দুশ্চিন্তায় থাকলেও পাঠক ও দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাদের মুখে হাসি ফুটিয়েছে। সে উদ্বোধনের যে অনাবিল সৌন্দর্য, আনন্দ, সব কিছুকে স্তীমিত করে দেওয়ার জন্য গত 2 দিন প্রকৃতি বিরূপ আচরণ করেছে। কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা পারেনি, পাঠককে ঘরে আটকে রাখতে পারেনি। লেখক পাঠক মুখোমুখি সব মিলে, আর বাইরে থেকে আসছে আমাদের বন্ধু বাংলাদেশ থেকে চলে আসছে তার বই উদ্বোধন করার জন্য। এগুলো আমাদের কাছে অর্জন মনে হচ্ছে এটাকে মানুষ সম্মান দিচ্ছে। পৃথিবীর বাইরে সবচেয়ে বৃহৎ বাঙালি বইমেলা হিসাবে আমরা আসলে প্রতিষ্ঠিত হতে পারছি বলে আমি আশা প্রকাশ করছি। বাইরে মেলার পাশাপাশি মিলনায়তনের ভেতরে মূল মঞ্চে রবিবার আয়োজন করা হয় স্বরচিত কবিতা পাঠ, বাংলা সাহিত্যের সমকালীনতা, হৃদয়ে রবীন্দ্রনাথ ও চেতনায় নজরুল বিষয়ক বিশেষ আলোচনা। দ্বিতীয় দিনের মতো তৃতীয় দিনেও বইমেলায় হানা দিয়েছে বৃষ্টি। তবে বৈরী আবহাওয়া উপেক্ষা করেই আমেরিকার মাটিতে নিজ দেশের বইয়ের ঘ্রাণ উপভোগ করছেন বাংলা সাহিত্যপ্রেমীরা। ভোটারদের কাছে বিচ্ছিন্ন হয়ে পড়ার কারণে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বিপর্যয়ের আশঙ্কা করছেন কংগ্রেসম্যান থমাস ম্যাসি। রিপাবলিকান প্রাইমারিতে প্রেসিডেন্ট ট্রাম্প সমর্থিত প্রার্থীর কাছে হেরে যাওয়া এই আইন প্রণেতা বলেন, ট্রাম্পের নীতির কাছে নতি স্বীকার না করাই তার পরাজয়ের মূল কারণ। রবিবার এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। অন্যদিকে ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ডেভিড ইঙ্গেল এমএস নাউকে বলেছেন, অনেক রিপাবলিকানই ট্রাম্পের বিরোধিতা করতে ভয় পান। 7 মেয়াদ ধরে কংগ্রেসের দায়িত্ব পালন করে আসা কংগ্রেসম্যান থমাস ম্যাসি সম্প্রতি কেন্টাকির 4th কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে রিপাবলিকান পার্টির প্রাইমারি নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত প্রার্থীর কাছে হেরে গেছেন। তিনি মনে করেন দলের চেয়ে সাধারণ মানুষকে প্রাধান্য দেয়াই তার পরাজয়ের কারণ। তিনি দাবি করেন তার সবচেয়ে বড় অপরাধ ছিল জেফ্রি এপস্টিনের নথি প্রকাশের জন্য কাজ করা এবং ইরান যুদ্ধ বন্ধে দ্বিদলীয় সহযোগিতা বাড়ানো। গত মঙ্গলবারের ওই নির্বাচনকে কংগ্রেসের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল প্রাইমারি হিসেবে আখ্যায়িত করেন তিনি। ট্রাম্পের সাথে নীতিগত দ্বিমত পোষণ করা তার জন্য সার্থক ছিল উল্লেখ করে ম্যাসি বলেন, ডানপন্থীদের মধ্যেও ট্রাম্পকে নিয়ে ক্ষোভ ও হতাশা বাড়ছে, যা রিপাবলিকান ভোটারদের বড় অংশকে দল থেকে বিচ্ছিন্ন করে ফেলবে বলে মনে করেন তিনি। হোয়াইট হাউসে ট্রাম্পের বিলাসী বলরুম নির্মাণের তীব্র সমালোচনাও করেন এই রিপাবলিকান কংগ্রেসম্যান। মেসির পরাজয়ে দুঃখ প্রকাশ করে তার সাহসের প্রশংসা করেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রো খান্না।
ইরান যুদ্ধের কারণে দেশের কৃষকরা সার ও জ্বালানির দাম বৃদ্ধিতে ভোগান্তি পোহাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মেসির সঙ্গে যৌথভাবে তার প্রস্তাবিত ইরান ওয়ার পাওয়ার্স অ্যাক্ট পাশ হলে এই মূল্য বৃদ্ধি এড়ানো যেত। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পের $1.7 বিলিয়ন অ্যান্টি ওয়েপনাইজেশন ফান্ডেরও সমালোচনা করেন তিনি। ভোটাধিকার আইন দুর্বল করে সুপ্রিম কোর্টের দেওয়া সাম্প্রতিক রায়ের বিরোধিতা করে খান্না বলেন, ডেমোক্রেটদের উচিত অবহেলিত শ্রমজীবী ও মধ্যবিত্ত মানুষের অধিকার আদায়ের অর্থনৈতিক বার্তা নিয়ে মাঠে নামা। মিশিগানের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ডেভিড ডিঙ্গেল তার স্টেটের চিত্র তুলে ধরে বলেন, মানুষ তাদের দৈনন্দিন খাবারের খরচ মেটাতে হিমশিম খাচ্ছে। ট্রাম্পের বলরুম নির্মাণ কিংবা 6 জানুয়ারির দাঙ্গাকারীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টার কারণে সাধারণ মানুষ এখন চরম ক্ষুব্ধ বলে মন্তব্য করেন তিনি। তার মতে অনেক রিপাবলিকান ট্রাম্পের নীতির বিরোধিতা করতে ভয় পান, কারণ ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুললেই হিংসাত্মক আক্রমণের শিকার হতে হয়। এদিকে বিশ্লেষকরাও মনে করছেন, জীবনযাত্রার অতিরিক্ত ব্যয় ও জ্বালানির ঊর্ধ্বগতির কারণে আগামী মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান নিয়ন্ত্রিত অনেক স্টেটেও ডেমোক্রেটদের জয়ের বাস্তব সুযোগ তৈরি হয়েছে। হোয়াইট হাউসের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের ডিরেক্টর কেভিন হ্যাসেট দাবি করেছেন, ভোক্তাদের মনোভাব আসলে অর্থনৈতিক নয়, বরং রাজনৈতিক অনুভূতির প্রতিফলন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, বাড়তি জ্বালানির দাম এবং মূল্যস্ফীতির চাপের মধ্যেও হোয়াইট হাউস বলছে, দেশের অর্থনীতি এখনও শক্ত অবস্থানে রয়েছে। যদিও মিশিগান ইউনিভার্সিটির জরিপে ভোক্তাদের মধ্যে হতাশার চিত্র উঠে এসেছে। হোয়াইট হাউসের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের ডিরেক্টর কেভিন হ্যাসেট বলেছেন, কনজিউমার সেন্টিমেন্ট বা ভোক্তাদের অর্থনৈতিক মনোভাবের সূচকের নাম বদলে পলিটিক্যাল সেন্টিমেন্ট রাখা উচিত। তার দাবি, সাম্প্রতিক জরিপে অর্থনৈতিক বাস্তবতার চেয়ে রাজনৈতিক বিভাজনের প্রতিফলনই বেশি দেখা যাচ্ছে। সাক্ষাৎকারে কেভিন হ্যাসেট বলেন, সাম্প্রতিক সময়ে ডাও জোন্স রেকর্ড উচ্চতায় পৌঁছেছে, বেকারত্বের হার কমেছে এবং দ্বিতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাসও শক্তিশালী। কিন্তু একই সময়ে ভোক্তাদের মনোভাবের সূচক সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। এই বৈপরীত্যকে তিনি রাজনৈতিক পক্ষপাতের ফল উল্লেখ করেন। হ্যাসেট দাবি করেন, জরিপ বিশ্লেষণ করে দেখা গেছে ডেমোক্রেটিক সমর্থকদের মধ্যে অর্থনৈতিক হতাশা সবচেয়ে বেশি। তার ভাষায়, রিপাবলিকান সমর্থকদের মধ্যে ভোক্তা আস্থা স্থিতিশীল রয়েছে, কিন্তু ডেমোক্রেটিক ও স্বতন্ত্র ভোটারদের প্রতিক্রিয়া প্রায় একই ধরনের। তিনি আরও বলেন, কনফারেন্স বোর্ডের কনজিউমার কনফিডেন্স জরিপে পরিস্থিতি ভিন্ন দেখা যাচ্ছে। সেই জরিপ অনুযায়ী বছরের শুরু থেকে ভোক্তা আস্থা বরং বেড়েছে। হ্যাসেটের মতে সেটি অর্থনীতির প্রকৃত চিত্রের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ। তবে জ্বালানির দাম নিয়ে চাপ বাড়ছে। মেমোরিয়াল ডে উপলক্ষে দেশে গ্যাসের দাম 4 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এ নিয়ে প্রশ্ন করা হলে হ্যাসেট বলেন, হরমুজ প্রণালী আবার খুলে গেলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হতে পারে। তার মতে, তেলবাহী জাহাজগুলো আবার চলাচল শুরু করলে 1 থেকে 2 মাসের মধ্যে বিশ্বের বিভিন্ন রিফাইনারিতে পর্যাপ্ত তেল পৌঁছে যাবে। জরিপ অনুযায়ী প্রায় 76% মানুষ পোশাক কেনার চেয়ে ভ্রমণে অর্থ ব্যয়কে বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন। বিশ্লেষকদের মতে, মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ থাকলেও মানুষ এখনও অভিজ্ঞতা ও ভ্রমণকে জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে। ক্যালিফোর্নিয়ার গার্ডেন গ্রোভে বিপজ্জনক কেমিক্যাল ট্যাঙ্ক বিস্ফোরণের আশঙ্কায় এখনও আতঙ্কে রয়েছে হাজার হাজার মানুষ। কয়েকদিন ধরে চলা জরুরি অভিযানের মধ্যে ফায়ার কর্মকর্তারা জানিয়েছেন, ট্যাঙ্কটিতে একটি সম্ভাব্য ফাটল শনাক্ত করা হয়েছে, যা হয়তো ভেতরের অতিরিক্ত চাপ কিছুটা কমাচ্ছে। তবে পরিস্থিতি এখনও পুরোপুরি নিরাপদ নয় বলে সতর্ক করেছেন কর্মকর্তারা। কর্মকর্তাদের ধারণা, এই ফাটল হয়তো ট্যাঙ্কের ভেতরের চাপ ধীরে ধীরে বের হতে সাহায্য করছে, যা বড় ধরনের বিস্ফোরণের ঝুঁকি কিছুটা কমাতে পারে। আকাশ থেকে ধারণ করা ভিডিওতে দেখা গেছে ফায়ার ডিপার্টমেন্ট এখনো ট্যাঙ্কটিকে ঠান্ডা রাখতে অবিরাম পানি ছিটিয়ে যাচ্ছে, কারণ কর্মকর্তাদের আশঙ্কা ট্যাঙ্কটি ফেটে গেলে অথবা বিস্ফোরিত হলে আশপাশে থাকা আরো কয়েকটি কেমিক্যাল ট্যাঙ্ক ঝুঁকির মুখে পড়তে পারে। During that operation, our firefighters went in and they were able to visualize the tank. What they found was a potential crack in the tank. অরেঞ্জ কাউন্টি ফায়ার অথরিটির ভারপ্রাপ্ত প্রধান টিজে ম্যাকগভার্ন জানান, বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি দল শনিবার রাতে ট্যাঙ্কটি পরীক্ষা করতে যায়। সেখানে গিয়ে ফায়ার ফাইটাররা একটি সম্ভাব্য ফাটলের চিহ্ন দেখতে পান। We know you're out of your homes. We want to get you back, but we cannot do that until it's deemed safe. কর্তৃপক্ষ জানিয়েছে, ট্যাঙ্কটিতে রয়েছে মিথাইল মেথাক্রিলেট নামের একটি অত্যন্ত দাহ্য রাসায়নিক পদার্থ, যা প্লাস্টিক ও বিভিন্ন শিল্প কারখানায় ব্যবহার করা হয়। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী ট্যাঙ্কটি ফেটে গেলে প্রায়
7,000 গ্যালন বিষাক্ত রাসায়নিক ছড়িয়ে পড়তে পারে। এতে বিস্ফোরণ বা বিষাক্ত গ্যাস ছড়িয়ে বড় ধরনের মানবিক ও পরিবেশগত বিপর্যয় ঘটার আশঙ্কা রয়েছে। I'm grateful that everybody is helping out but you know but I'm scared because I don't know what's going to happen. স্থানীয় বাসিন্দারা বলছেন তারা চরম অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। 60 বছর বয়সী শিক্ষিকা প্যাট্রিসিয়া রিভেরা বলেন সবাই সাহায্য করছে, কিন্তু তিনি ভয় পাচ্ছেন। বাতাসে ইতোমধ্যে কোনো ক্ষতিকর উপাদান ছড়িয়ে পড়েছে কিনা সেটাও জানেন না। I've worked in refineries my entire life, so I know the danger of the chemicals that they're talking about. আরেক বাসিন্দা রবার্ট পার্মার সারা জীবন রিফাইনারিতে কাজ করেছেন। তিনি বলেছেন তিনি বুঝতে পারছেন রাসায়নিক কতটা বিপজ্জনক। We tried to go back to our house to get, some necessities, but we were told that we couldn't due to safety concerns. 70 বছর বয়সী রেস্টুরেন্ট কর্মী ডোরিন জোনার জানান হঠাৎ উচ্ছেদের নির্দেশ পাওয়ার পর তার পরিবার ছিন্ন ভিন্ন অবস্থায় রয়েছে। তার স্বামী ডায়াবেটিস আক্রান্ত এবং সম্প্রতি কিডনি প্রতিস্থাপন করিয়েছেন। ওষুধান্তে নিরাপত্তার ঝুঁকি নিয়েই তাদের বাড়িতে ফিরতে হয়েছিল। I was really concerned because both my husband is physically disabled, my daughter's mentally. 64 বছর বয়সী আরেক বাসিন্দা লরা জনস্টন বলেন তার স্বামী শারীরিকভাবে প্রতিবন্ধী এবং মেয়ের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। বিষাক্ত কেমিক্যালের আশঙ্কায় তিনি পরিবার নিয়ে খুবই আতঙ্কিত। This has never happened before. Why we want to make sure that public safety is the #1 goal. অরেঞ্জ কাউন্টির সুপারভাইজার জেনেট নগওয়েন বলেছেন এ ধরনের ঘটনা এর আগে কখনো ঘটেনি, তাই জননিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।